লাইভ শুরু হয়েছে। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং কথা শোনা যাচ্ছে। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছো সবাই ক্লাসটি শেয়ার করে দিতে পারো। অলরেডি আমাদের পেজ এবং গ্রুপগুলোতে একসাথে লাইভ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল পড়াশোনা চলে যাব। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা মূলত অনার্স চতুর্থ বর্ষের জন্য নেওয়া ক্লাস ছিল আর কি, যে রিয়াকশন মেকানিজমের আমরা অধ্যায় 6 চলে গেছিলাম অলরেডি, এবং এটা হলো আমাদের 7 নম্বর ক্লাস ছিল সিরিয়াল অনুযায়ী। আচ্ছা, কিন্তু আজকে যে টপিকগুলো দেখাবো এগুলো মূলত অনার্স প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো, এগুলো দেখবা যে তোমাদের প্রথম বর্ষের জৈব রসায়নেও এই টপিকসগুলো সেম আছে। সেই জন্য 2 ইয়ারের জন্যই আমরা বলতে পারি এটা গুরুত্বপূর্ণ, প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষ, এবং অন্যান্য ইয়ারও হয়তো থাকতে পারে। তাহলে এই দুইটা বিক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গায় আমরা দেখে থাকি এবং এটা বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে প্রথমে আমরা ক্যানিজারো আজকের ক্লাসে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো একটু প্রথমে সংক্ষেপে 1 মিনিট আমি একটু তোমাদের ধারণা দিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা ক্যানিজারো বিক্রিয়াটা কি, এটা আমার এখানে নোট করা আছে সুন্দরভাবে। এই ক্যানিজারো বিক্রিয়াটা এখান থেকে আমরা পড়ব। তারপর এখানে ক্যানিজারো বিক্রিয়ার কৌশল, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আহ, তাহলে এইটা আমরা ভালো করে দেখব এবং বিভিন্ন এক্সাম্পলের যে কৌশলগুলো আছে সেইগুলো আমরা দেখব এখানে, সুনির্দিষ্ট উদাহরণ এবং কৌশল সহ। আচ্ছা, তারপর এখানে আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় চলে যাব। তারপর এর যে মেইন যে বেসিক কনসেপ্ট এটা জানবো। জানার পরে তারপর এর কৌশল, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার কৌশল, এই কৌশলটা আমাদের বিস্তারিত জানতে হবে। তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলো এই টপিকস রিলেটেড, ঠিক আছে, এই টপিকস রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের বিগত সালে পরীক্ষা আসছে সেই জিনিসগুলো কিভাবে অ্যান্সার করবে বা কিভাবে কোন কনসেপ্ট থেকে লিখবে সেই জিনিসগুলো আর কি আলোচনা করা হবে। যেমন এই একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড অ্যালডোল বিক্রিয়া দেয় না কেন, ব্যাখ্যা করে। এরকম আরও অনেক কোশ্চেন আছে। তাহলে এই জিনিসগুলো যেগুলো বিগত সালে আসছে সেগুলো আমরা সমাধান করব। যে ইথানল থেকে কিভাবে ক্রোটোনালডিহাইড পাওয়া যাবে, ব্যাখ্যা করো, এটা 17 সালে আসছে। তো আরও অনেক কোশ্চেন আছে এই রিলেটেড, সেগুলো আমরা এখান থেকে বই থেকে আমরা দেখব। আচ্ছা, তারপর এখানে আছে যে এই যে এখানে মিথানল ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু ইথানল করে না কেন, ব্যাখ্যা, এই রিলেটেড কোশ্চেনগুলো পরীক্ষা প্রায় আসে। এবং প্রথম বর্ষের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু মিথানল করে না কেন। তো এই যে এই রিলেটেড টপিক্সটা আগে বুঝতে হবে। আগে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি, ক্যানিজারো বিক্রিয়াটা কি, মেইন কনসেপ্টটা বুঝলে তারপর তুমি যে কোনো ধরনের কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের একাডেমির পড়ানোর সিস্টেমটা এরকম, আমরা মূলত আগে বেসিক কনসেপ্টটা সম্পর্কে স্টুডেন্টকে ধারণা দেই। তারপর আমরা মূলত এই রিলেটেড যে কোনো কোশ্চেন সেগুলো তোমরা এখান থেকে মেইন কনসেপ্টটা জানা থাকলে এমনিতেই এগুলো বুঝে যাবে। আচ্ছা, তাহলে বেশি কথা না বলে আমরা ক্যানিজারো বিক্রিয়ায় চলে যাই। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা আসলে কি, তাহলে এখানে কয়েকটা কনসেপ্ট আগে আমাদের জানতে হবে। যেখানে আলফা কার্বন কারা, আলফা হাইড্রোজেন কারা, তারপর এখানে যে 50% জলীয় বা ইথানলীয় ক্ষার দ্রবণ বলতে কি বোঝাচ্ছে আসলে, তারপর গাঢ় বা তীব্র ক্ষারের উপস্থিতি, এখন মূলত এখানে কি আছে, কির ভিতরে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি, ঠিক আছে, সেইটা আগে একটু আমাদের মেইন বেসিক কনসেপ্টটা জেনে নিতে হবে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছো লাইভে। তোমরা কারো কোনো যদি কনফিউশন হয় বা আমার সাথে যারা আমাদের যে স্টুডেন্টরা আছে ব্যাচের বা কোর্সের, তোমরা যারা যুক্ত আছো, তোমাদের কোথাও কোনো কনফিউশন হলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবা। আচ্ছা, তাহলে ক্লাস শেষে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাতে হবে, আমি কিছুক্ষণ পর পর তোমাদের কমেন্ট চেক করব। আচ্ছা, দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কয়েকটা কনসেপ্ট। তাহলে প্রথম কনসেপ্টটা আমি একটু আগে বলে নিই যে আলফা হাইড্রোজেন কারা। ঠিক আছে, আলফা হাইড্রোজেন, এবং এখানে বলছে আলফা হাইড্রোজেন বিহীন, মানে এখানে আলফা হাইড্রোজেন
থাকবে না এরকম। তাহলে এখানে আমরা আমাদের যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন রিলেটেড এই দুইটা বিক্রিয়া, তাহলে মূলত আলফা হাইড্রোজেন চেনার উপায় হলো যেখানে প্রধান যে কার্যকারী গ্রুপটা থাকবে এইটা হলো প্রধান কার্যকারী গ্রুপ। এই যে এখানে তোমার যে যে কার্বনিল গ্রুপটা আছে এটা এখানে প্রধান কার্যকারী গ্রুপ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এই প্রধান ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপের সাথে প্রথমে যে কার্বনটা থাকবে সেই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন। ঠিক আছে, ধরো এখানে নিলাম সিএইচও অ্যালডিহাইড নিলাম, অ্যালডিহাইডের সাথে পরে আছে ধরো CH2 ধরলাম, পরে আরও একটা শিকল আছে ধরলাম এটাও CH2, এটা আমি জাস্ট বোঝানোর জন্য আমি ধরলাম। আচ্ছা, তাহলে এই যে এইটা হলো এই যে যৌগটা এখানে লিখলাম বা এক্সাম্পলটা লিখলাম এইটার প্রধান কার্যকারী গ্রুপ বা প্রধান তোমার ফাংশনাল গ্রুপ, তাহলে এইটার সাথে প্রথম যে কার্বন আছে এই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন। ঠিক আছে, আচ্ছা, আর এর সাথে যে হাইড্রোজেন থাকবে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারতেছি। তাহলে এখানে দেখো এই যে মানে প্রধান ফাংশনাল গ্রুপ আছে কার্বনিল কার্বনটা আছে, এর সাথে আর কোনো কিন্তু এখানে তোমার এখানে কার্বন নাই, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে কার্বনের সাথে একটা তোমার কি থাকতে হবে হাইড্রোজেন থাকতে হবে, সেই ধরনের এখানে কেউ নাই। তাহলে এখানে অ্যালকাইল গ্রুপটা এমন হতে হবে যেখানে তোমার কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে না। ঠিক আছে, এটা আমরা দেখবো পরবর্তী এক্সাম্পল দেখবো। আচ্ছা, তাহলে এখানে এইটার সাথে দেখা যাচ্ছে যে এখানে পরবর্তীতে কোনো কার্বনের সাথে কোনো হাইড্রোজেন এখানে আলাদা হবে না, এখানে শুধু হাইড্রোজেন আছে, কিন্তু আলফা হাইড্রোজেন বলছে। আলফা হাইড্রোজেন মানে হলো এখানে কার্বন থাকবে এবং কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে। তাহলে এই জন্য এখানে যে দুইটা যৌগ নেওয়া হয়েছে এরা মূলত আলফা হাইড্রোজেন বিহীন। ঠিক আছে, আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝেছো। আচ্ছা, তারপরে আমাদের এখানে মেইন হলো যে এখানে বিক্রিয়ার যে দ্রবণগুলা নিয়েছে এই দ্রবণগুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে যে এখানে কেন আমরা এই ইথানলীয় বা এই যে ক্ষার দ্রবণ, তাহলে এখানে বলছে দেখো 50% জলীয় বা ইথানলীয় দ্রবণ, এটা একটু বুঝতে হবে আমাদের। কারণ এই জিনিসগুলো না বুঝলে অনেক সময় সংজ্ঞা তো আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু মেইন বেসিক ব্যাপারটা বুঝলে এগুলো আমরা এমনিতেই পরীক্ষায় লেখা যাবে। তাহলে দেখো 50% জলীয় বা ইথানলীয় দ্রবণ, জলীয় মানে পানি আমরা জানি, আচ্ছা এটা হলো H2O, আর ইথানলীয় মানে আমরা ইথানল, ধরো C2H5OH। তাহলে এখন বলছে 50% জলীয় বা ইথানল, তাহলে এই যে হয় পানি থাকবে দ্রবণে অথবা থাকবে ইথানল বা অ্যালকোহলীয় আমরা যেটা বলতে পারি। তাহলে এরা হলো তোমার বিভিন্ন দ্রাবক। ঠিক আছে, যে এটা পানি, পানি একটা সাধারণ দ্রাবক আমরা জানি, তাহলে এর ভিতরে আবার এটা একটা জৈব দ্রাবক আমরা জানি। তাহলে এর ভিতরে কি থাকবে, এর ভিতরে মিক্স করা থাকবে তোমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে গাঢ় বা তীব্র ক্ষারের উপস্থিতি। এভাবে আমরা চাইলে হেডিংটা শুরু করতে পারি, অনেক বইতে এভাবেও লেখা, অনেক বইতে এভাবে শুরু করা। তাহলে তুমি চাইলে দুইটাও লিখতে পারো অথবা একটা পয়েন্ট লিখলেও হয়। তাহলে দেখো 50% জলীয় বা ইথানলীয় দ্রবণ মানে এর ভিতরে দ্রবণ পানি হলে 50% থাকবে পানি, আর বাকি 50% থাকবে এখানে তোমার তীব্র ক্ষার। এই যে সেটা হতে পারে NaOH অথবা হতে পারে KOH। ঠিক আছে, এই হলো একটা, সেটা হলো জলীয় দ্রবণের ক্ষেত্রে। তাহলে এটা 50% হবে পানি আর 50% হবে তীব্র ক্ষার, সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর ইথানলের দ্রবণ যদি তুমি নাও সেক্ষেত্রে 50% থাকবে তোমার ইথানল, আর সাথে বাকি 50% থাকবে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা তীব্র ক্ষার বা পটাশিয়াম, এই দুইটাই বেশি ব্যবহার করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই মূলত এইটা দ্বারা এটাই বোঝাচ্ছে, মানে জলীয় বা ইথানলীয় ক্ষারের দ্রবণে। ঠিক আছে, জলীয় বা ইথানলীয় এর ভিতরে অবশ্যই একটা কি থাকবে, ক্ষার থাকবে। ক্ষারের দ্রবণে আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইডের এক অণু জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করে এবং অপর অণু বিজারিত হয়ে অ্যালকোহল গঠন করে। আচ্ছা, তাহলে এখানে একটা অ্যাসিড তৈরি হবে, ওই অ্যাসিড থেকে আবার তোমার একটা কি তৈরি হবে, লবণ তৈরি হবে। ঠিক আছে, আমরা জানি না অ্যাসিড ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, তাহলে সেরকম একটা বিক্রিয়া এখানে হবে, এটা আমরা কৌশলে গেলে আমরা বিস্তারিত জানবো। তাহলে সেখানে একটা লবণ আমরা পেয়ে যাব, সেটা হতে পারে সোডিয়ামের লবণ বা পটাশিয়ামের লবণ, যে কোনো একটা লবণ এখানে এই যে দেখো এটা হলো লবণ, এই যে সোডিয়াম। আচ্ছা, তাহলে এই ধরনের একটা লবণ তৈরি করবে এবং অপর অণু বিজারিত হয়, তাহলে একটা জারিত হয় কি তৈরি করবে, লবণ তৈরি করবে, এবং আর একটা অণু জারিত হয় বিজারিত হয়ে তোমার অ্যালকোহল গঠন করবে, এই যে দেখো অ্যালকোহল।
তাহলে দুইটা এখানে প্রোডাক্ট পাওয়া যাবে। একটা হলো একটা অ্যাসিডের লবণ থাকবে, সেটা হতে পারে সোডিয়ামের অ্যাসিডের সোডিয়ামের লবণ, পটাশিয়ামের লবণ, যে কোনো লবণ হতে পারে। আচ্ছা, আর একটা তোমার কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, সেটা এখানে বলছে। তাহলে এখানে আরটু আমি দেখাই। এখানে এই যে দেখো জারণ বিক্রিয়া দ্বারা বোঝাচ্ছে, মানে এইটা জারিত হয়ে এখানে এটা দুইটা অ্যালডিহাইড এখানে নিচে, এই হলো একটা অ্যালডিহাইড ধরো সেম, আর এই হলো আরেকটা অ্যালডিহাইড, দুইটা অ্যালডিহাইড। তাহলে প্রথমটা জারিত হয়ে এখানে একটা লবণ তৈরি করবে, আর দ্বিতীয়টা বিজারিত হয়ে এখানে একটা অ্যালকোহল তৈরি করবে। তাহলে এটাই মূলত কি বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। খুব ইজি। তাহলে এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট, মানে এটা তোমরা হয়তো প্রথম বর্ষেও শিখে এসেছো, তাহলে এটা একদম বেসিক জিনিস। আচ্ছা, আর পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হলো এটার কৌশল। এখন আমরা বিভিন্ন এক্সাম্পল এখানে দেখাই, মানে লিখতে পারি। দেখো, এখন আমরা আর এর পরিবর্তে, এখানে আর এর পরিবর্তে আমরা হাইড্রোজেন যদি দেই তখন এটা হবে ফর্মালডিহাইড। ঠিক আছে, এই যে আর এর পরিবর্তে দেখো হাইড্রোজেন, তাহলে ফর্মালডিহাইড, এখানে 2 অণু ফর্মালডিহাইড নিছে। তারপর 50%, এখানে তোমরা চাইলে একটু অ্যালকোহলীয় লিখে নিতে পারো, অ্যালকোহলীয় বা জলীয় এভাবে লিখে নিতে পারো। ঠিক আছে, এটা শুধু 50% এনএইচ এটা দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে 50% অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা দিলে ভালো হবে, কারণ দ্রবণটা আসলে কোন কিসের ভিতরে আছে, যে ক্ষারটা আসলে কিসের ভিতরে আছে, জলীয় দ্রবণে নাকি ইথানলীয় দ্রবণে, এটা বলে নিলে ভালো হয় আর কি। আচ্ছা, তারপরে এটার সাথে উৎপন্ন করে কি, সোডিয়াম ফরমেট একটা লবণ তৈরি করে, আর এখানে একটা অ্যালকোহল তৈরি করে, যেটার নাম হলো মিথানল। তাহলে এগুলো বিক্রিয়া আলাদাভাবে পরীক্ষা আসে কিন্তু, যে তোমাকে এই বিক্রিয়াটা বলে এই এটুক দিয়ে বলবে যে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে এগুলা। তারপর দ্বিতীয়টা মোস্ট ইম্পর্টেন্ট, এটার কৌশলটা তোমার 2021 সালে এসেছিল। যেটা কিভাবে এসেছিল দেখো, এটা প্রথমবার হয়তো এই 2021 সালে আসছে। দেখো, যাদের বেসিক ভালো ছিল, বেসিক কনসেপ্ট ভালো ছিল, তারা ইজিলি এটা অ্যান্সার করতে পারছে। তাহলে দেখো এখানে কেনিজেরো বিক্রিয়ার কৌশল, কেনিজেরো এটা সবাই পড়েছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তারা পরীক্ষাটায় কোশ্চেন এভাবে আসছিল যে এই বিক্রিয়াটা দিয়েছে এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে, ধরো এটুক দিয়ে বাকিটা প্রশ্নবোধক, মানে এই বিক্রিয়াটা পূর্ণ করো এবং এর কৌশল লিখো। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের মেইন কনসেপ্টটা যেন আমাদের ভালো থাকে, তাহলে আমরা এই ধরনের কোশ্চেন খুব সহজে অ্যান্সার করে আসতে পারবো। তাহলে দেখো বেনজালডিহাইড, তাহলে এটা হলো বেনজালডিহাইড, আর এটাও আলফা হাইড্রোজেন বিহীন। এটা বেনজালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন। এটা একটু আমরা যদি স্ট্রাকচার এটা দেখবো আমরা একটু পরে। আচ্ছা, এটা আমরা শেষ দিকে দেখবো। এখানে এই যে কার্বনটা থাকে এর সাথে মূলত কোনো হাইড্রোজেন নেই। ঠিক আছে, আর বাকি যারা আছে সেগুলোর সাথে হাইড্রোজেন আছে, কারণ এই যে কার্বনের হাইড্রোজেনের পরিবর্তে এখানে অ্যালডিহাইড গ্রুপ এখানে যুক্ত আছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী যে কার্যকরী প্রধান কার্যকরী গ্রুপের সাথে প্রথম যে কার্বন, এই যে প্রথম যে কার্বন, এর সাথে এটাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে এই যে প্রথম কার্বন আছে তার সাথে কোনো হাইড্রোজেন নেই, তার মানে আমরা এটা হলো আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন বা আলফা হাইড্রোজেন বিহীন আমরা বলতে পারি। তাহলে বেনজালডিহাইড 2 অণু নিয়ে আমরা যদি বিক্রিয়া করাই তখন তৈরি হবে সোডিয়াম বেনজয়েট আর বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো সরাসরি তোমরা প্র্যাকটিস করবা। যদি পরীক্ষায় শুধু এরকম বিক্রিয়া দিয়ে প্রোডাক্ট কি হবে তৈরি করতে বলে, তখন তোমরা এখান থেকে সরাসরি অ্যান্সার করবা। এখানে একটা লবণ তৈরি হবে সোডিয়াম বেনজয়েট, আর একটা বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এই যে এক্সাম্পল দুটো এখানে নোট করা আছে, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তারপর এখানে মেইন যে আমাদের বিষয়বস্তুটা ছিল সেটা হলো বিক্রিয়ার কৌশল, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে এইটা ভালোভাবে, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ, কার্বনটা আলফা কার্বন, কিন্তু এর সাথে কোনো হ্যাঁ, এইটা বাদে বাকি সবার সাথে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি বলতেছি, এখানে মূলত প্রধান কার্যকারী গ্রুপ তো এইটা অ্যালডিহাইড, তাই না? তাহলে এর সাথে প্রথম যে কার্বনটা, এর সাথে প্রথম যে কার্বনটা সেইটা হলো আলফা কার্বন, এটা না। এই যে এটা না, কিন্তু এটা তো গ্রুপের সাথে সিএইচ অ্যালডিহাইড গ্রুপ। তাহলে প্রথম যে কার্বন এইটা হলো আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তখন তাকে বলা হয় আলফা হাইড্রোজেন, আর যদি না থাকে তখন তাকে বলা হয় আলফা হাইড্রোজেন বিহীন। আর আমাদের এখানে ক্যানিজেরো বিক্রিয়াটায় আমাদের এমন একটা প্রোডাক্ট, মানে এমন একটা মানে বিক্রিয়ক নিতে হবে যেটা আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে এখানে কারো ভিতরেই দেখো, আমি এইটার এক্সাম্পল দিই, ধরো এইচ বন্ড সিএইচও। তাহলে এখানে প্রধান কার্যকরী গ্রুপ কে আছে বলো তো?
CH2 আছে। তাহলে এর পরে কি কোনো কার্বন আছে? দেখো তো এর পরে কোনো কার্বন আছে? পরে কোনো কার্বন নাই। তার মানে এখানে কোনো আলফা কার্বন নেই। আর আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকার কোনো প্রশ্নই আসে না। এখানে আছে শুধু হাইড্রোজেন, কিন্তু এখানে আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, তার মানে এটা আমরা কেনিজারো বিক্রিয়ার জন্য নিতে পারবো। তাহলে প্রধান শর্ত হলো, হ্যাঁ বলো। এটা তুমি এই যে এখানে বেনজিন চক্রের সাথে যখন এই যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার পরেই তো তোমার এই অ্যালডিহাইড গ্রুপটা এখানে এসেছে, না হলে তো এটা আসতে পারতো না এখানে। ঠিক আছে, এটা এখানে এটা আমরা দেখবো, এটা নিয়ে একটা আলাদা কোশ্চেন আছে। ঠিক আছে, আমাদের বইটা আমরা আলাদা কোশ্চেন এটা আমরা দেখাবো। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আমরা এটার কৌশলটা একটু দেখি। আচ্ছা, দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এর পরবর্তী ক্লাসগুলো আমরা একটু সময়টা এগিয়ে দিব লাইভ ক্লাসের। তোমরা যারা আমাদের কোর্সে বা ব্যাচে যুক্ত আছো, আশা শীতের দিন একটু রাত বড় হয়, এই জন্য একটু ক্লাসটা এগিয়ে দিব সময়। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু কৌশলের দিকে চলে যাই যে বিক্রিয়ার কৌশলটা কিভাবে হয়। ঠিক আছে, এটা একটু ভালোভাবে আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে কি হয় দেখো, হাইড্রোক্সিল আয়ন আছে। এইটা অনেকেরই কনফিউশন হবে, হঠাৎ করে এখানে হাইড্রোক্সিল আয়ন কোথা থেকে চলে আসলো। ঠিক আছে, তাহলে হাইড্রোক্সিল আয়নটা এখানে আসছে মূলত এখানে দ্রবণের ভিতরে আমরা একটা কি নিয়েছিলাম, একটা খান নিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটাই যখন বিয়োজিত হবে তখন এখানে Na+ এবং OH- দুইটা আয়ন চলে আসবে। সেই আয়নের একটা হলো হাইড্রোক্সিল আয়ন। ঠিক আছে, তাহলে এখানে এই হাইড্রোক্সিল আয়ন এখানে তোমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে এই যে প্রসেসগুলো অ্যাটাক করার যে জিনিসগুলো, এগুলো আমরা 6 নম্বর ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে অ্যাটাক করে, কেন অ্যাটাক করে আসলে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি একটু আজকে সংক্ষেপে তোমাদেরকে জানাবো। আচ্ছা, ঠিক আছে, সবকিছু সাউন্ড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা কিভাবে আসবে? আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা কিভাবে আসে সেটা হলো তোমাকে এভাবে আসবে, যে ক্যানিজারো বিক্রিয়া বলতে কি বুঝো, ক্যানিজারো বিক্রিয়ার কৌশল লিখো। ঠিক আছে, এই হলো এক এক ধরনের কোশ্চেন, কৌশল পরীক্ষা অনেকবার আসছে দেখবা। আর আরেকটা ধরনের কোশ্চেন হলো যেটা আমি বললাম যে 2021 সালে যে কোশ্চেনটা এসছে, এবং এটা আমি নিজেই ফেস করেছি আর কি, সেটা হলো এই কোশ্চেনটা। এটা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলবে যে এই বিক্রিয়াটার কৌশল এবং মানে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া, এটার ব্যাখ্যা লিখো। ঠিক আছে, তাহলে যে কোনো ভাবে তোমার পরীক্ষা আসতে পারে। যেমন এটা একটা ক্যানিজারো, তাহলে তোমাকে দেখে চিনতে হবে যে এটা আসলে একটা ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের ক্যানিজারো বিক্রিয়া কীভাবে চিনবো, এখানে তোমার 50% অ্যালকোহলিও তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, এটা যদি দেওয়া থাকে তো এটা দেখে চিনবো। অথবা এখানে আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুইটা যৌগ থাকবে। ঠিক আছে, এইটা দেখে অথবা চিনবার। প্রোডাক্ট উৎপাদটা দেওয়া থাকে না, বেশিরভাগ উৎপাদটা আমাদের নিজেদের লিখতে হয় পরীক্ষায়। এটা হলো একটা হবে অ্যালকোহল আর একটা হবে লবণ তৈরি হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে প্রথমে এখানে হাইড্রোক্সিল আয়ন সে কার্বনিল কার্বনকে আক্রমণ করে জটিল অ্যানায়ন গঠন করে। তাহলে এখানে আমরা জানি এই যে নিউক্লিওফাইল সে এখানে এই যে কার্বনিল কার্বন এখানে কেন্দ্রে সে অ্যাটাক করবে। অ্যাটাক করার কারণ হলো এখানে যে কার্বনিল কার্বনটা থাকে এর সাথে একটা অক্সিজেন থাকে। তাহলে অক্সিজেন থাকার ফলে এটার অক্সিজেনের তড়িৎচুম্বকতা বেশি হওয়ায় এখানে সে এই যে বন্ধনচর ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে থাকে। টানার ফলে এখানে একটা আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক চার্জের প্রান্তের সৃষ্টি হয়। তাহলে আংশিক ধনাত্মক চার্জের প্রান্তের সৃষ্টি হওয়ার ফলে এখানে নিউক্লিওফাইল হাইড্রোক্সিল যেহেতু সে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সে খুব সহজেই গিয়ে এখানে অ্যাটাক করতে পারে। এখানে অ্যাটাক করার ফলে যখনই অ্যাটাক করে এর সাথে যুক্ত হবে, সাথে সাথে এখানে যে বন্ধনজোড় ইলেকট্রন ছিল সেই বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। তখন এখানে একটা কি চার্জ হবে, মাইনার চার্জ হবে, কারণ এই যে ইলেকট্রন জোড় সে এখানে নিজের সাথে নিয়ে আসছে, তখন তার অতিরিক্ত ইলেকট্রন বা এটা দেখানোর জন্য আমরা জানি যে ঋণাত্মক চিহ্ন আকারে মানে অ্যানায়ন আকারে এখানে শো করবে। ঠিক আছে, তাহলে এটা হলো জটিল অ্যানায়ন। আচ্ছা, তাহলে এই হলো প্রথম ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপটা হলো জটিল অ্যানায়ন থেকে অপর অ্যালডিহাইডের। এখন আমরা অ্যালডিহাইড কয়টা নিয়েছিলাম প্রথমে দেখো, বিক্রিয়া কিন্তু অ্যালডিহাইড নিয়েছিলাম 2 অণু অ্যালডিহাইড। এই যে খেয়াল করো, এখানে এই যে 2 অণু অ্যালডিহাইড নিতে হবে, এটা হলো বিক্রিয়ার প্রধান শর্ত। আর এখানে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, এটা হলো আরেকটা শর্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো জটিল অ্যানায়ন থেকে অপর অ্যালডিহাইডের, তাহলে এই হলো আরেকটা অ্যালডিহাইড।
কার্বনিল কার্বনে হাইড্রেট আয়নের স্থানান্তর ঘটে। এখন এখানে কি হয়, একটা হাইড্রেট আয়ন, হাইড্রেট আয়ন বলতে H মাইনাস আয়ন, এটাকে বলা হয় হাইড্রেট আয়ন। তাহলে এই হাইড্রেট আয়নের স্থানান্তর হয়, মানে এই জায়গা থেকে H মাইনাস আয়নটা এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে এভাবে করে তোমার এই বিক্রিয়াটা সম্পন্ন করে। এই যে দেখো, তাহলে এভাবে করে তোমার এই যে আন্তঃ আণবিক হাইড্রেট শিফট, এটাকে বলা হয় যে একটা জটিল অ্যানায়ন থেকে একটা এইচ মাইনাস যদি অন্য একটা যৌগে শিফট হয় বা চলে যায় বা স্থানান্তরিত হয়, তখন ওইটাকে বলা হয় আন্তঃ আণবিক বা আন্তঃ স্থানান্তর, অনেক এগুলো অনেক নাম আছে। এই মানে মেইন কথা হলো এখানে হাইড্রেট শিফট নামক একটা জিনিস এখানে ঘটে। শিফট মানে স্থানান্তর। তাহলে কার্বনিক কার্বনে হাইড্রেট আয়নের স্থানান্তর ঘটে, অর্থাৎ আন্তঃ আণবিক হাইড্রেট শিফট, এর ফলে কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকক্সাইড আয়ন গঠিত হয়। তাহলে এখানে দেখো একটা অ্যাসিড আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে দেখো। তাহলে এখানে দেখো আর বন্ড সি ডাবল এইচ, আমরা এটা চিনি, এটাকে জাস্ট একটু এভাবে আমরা লিখেছি যে সি ডাবল এইচ। এই যে এখানে কার্বনিল গ্রুপ, তারপর এখানে ওএইচ গ্রুপ, আর এখানে আছে একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর এখানে একটা অ্যালকক্সাইড আয়ন তৈরি হয়। অ্যালকক্সাইড আয়নটা কিভাবে হয়েছে, যখনই হাইড্রেট শিফট হয়ে এই কার্বনের সাথে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, দেখো এখানে, আচ্ছা হ্যাঁ এটা হলো এখানে এটা। তাহলে এই কার্বনের সাথে দেখো যখনই হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, আমি হ্যাঁ এই ধরো মাস এই পাশেরটাই ধরো, এটা নতুন করে এসে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার সাথে সাথে কি হবে, এই যে এখানে যে বন্ধনজোড় ইলেকট্রন আগের ধাপের মতো, এই বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন সে নিজের দিকে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে গিয়ে এখানে একটা অ্যালকক্সাইড আয়ন তৈরি করাবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় অ্যালকক্সাইড আয়ন। আর এখানে এখানে তাহলে কি হবে, এখানে বাকি ছিল এখানে আর এখানে আছে ওএইচ। আর তখন এই যে তার যে অতিরিক্ত ইলেকট্রন জোড়া ছিল, সে আবার কি করবে, কারণ একজন তো এখান থেকে চলে গেছে, চলে যাওয়ার ফলে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, মানে এখানে সে ইলেকট্রন জোড় আবার এখানে দিয়ে এখানে কি করবে, সে বন্ধন গঠন করবে। তাহলে এই হলো সেই নতুন মানে নতুন বন্ধন তৈরি করার যে ধাপ সেটা। আচ্ছা, তাহলে এই হলো 2 নম্বর ধাপ, খুবই সহজ, জাস্ট আমাদেরকে এই জিনিসগুলো বারবার একে একে প্র্যাকটিস করতে হবে। একটু আগে তোমাদের গ্রুপে আমি যেভাবে দিয়েছিলাম ওভাবে তোমরা বাংলা লেখাগুলো তোমরা যদি বিক্রিয়া বুঝতে পারো, আমি সবাইকে এটাই বলি যে বিক্রিয়া বুঝতে পারলে এগুলো তুমি ইজিলি আনসার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপর 3 নম্বর ধাপ, তাহলে পরিশেষে কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকক্সাইড আয়নের মধ্যে প্রোটন আদান প্রদানের মাধ্যমে কার্বক্সিলেট আয়ন ও অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে দেখো পরিশেষে কি হয়, এখানে যে কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়েছিল, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, সেটি আমি এখানে আবার লিখেছি, সেই কার্বক্সিলিক অ্যাসিড এবং এই যে অ্যালকক্সাইড, এটি আবার হুবহু আমি এখানে লিখেছি। ঠিক আছে, লেখার পরে এখানে আমি দেখাচ্ছি যে এখানে যে ইলেকট্রনটা ছিল, এই যে বন্ধনজোড় ইলেকট্রন, এই অক্সিজেন সেইটা আবার টেনে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে হাইড্রোজেনের সাথে বন্ধনটা দুর্বল থাকে, কারণ হাইড্রোজেনের থেকে অক্সিজেনের ক্ষমতা অনেক বেশি, ফলে এখানে কি করবে, সে জোর করে সে এই বন্ধনজোড় ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। তখন এখান থেকে হাইড্রোজেনটা প্রোটন আকারে H প্লাস আকারে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন সেই H প্লাসটা এই যে বাকি এখানে যে O মাইনাস ছিল, সেখানে গিয়ে যুক্ত হয় একটা হাইড্রোক্সিল গ্রুপ আকারে এখানে অবস্থান করবে, মানে এখানে অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, দেখো তাহলে এই যে দেখো এই যে প্রোটন, তাহলে প্রোটন আদান প্রদান হয়েছে, তাহলে এই যে দেখো একটা প্রোটন এখানে চলে আসছে, চলে আসার পরে এখানে অ্যালকোহল তৈরি হয়েছে, আর বাকি সব এখানে সেম। আর এখান থেকে একটা প্রোটন যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন এখানে একটা ঋণাত্মক চার্জ তৈরি হয়ে গেছে, এইটা কি বলা হয়, কার্বক্সিলেট আয়ন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে সি, এই যে কার্বনিল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, আর অক্সিজেনের সাথে একটা মাইনাস, আর এখানে এই কার্বনের সাথে, তাহলে এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এটার সাথে এসে যুক্ত হবে, যুক্ত হলে এখানে হাইড্রোক্সিল গ্রুপ হবে, আর বাকি নিচে যারা ছিল সবগুলো এখানে সেমই থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের খুবই সহজে আমরা কেনিজারো বিক্রিয়ার কৌশলটা এই 3টা ধাপ দিয়ে আমরা ব্যাখ্যা দিয়ে দেবো। এখন পরবর্তী ধাপে এই যে তোমার বিক্রিয়ার মাধ্যমতে আরো আমরা চাইলে আরেকটা ধাপ এখানে তুমি চাইলে লিখতে পারো, যে বিক্রিয়ার মাধ্যমতে এই যে সোডিয়াম, ও আচ্ছা আরেকটা ধাপ এখানে আছে, এটা তুমি চাইলে আলাদাভাবে বাংলা লিখে দিলেও হয়, যে বিক্রিয়ার মাধ্যমতে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যে সোডিয়ামটা ছিল, এখন দেখো প্রথম ধাপে আমরা তো হাইড্রোক্সিল গ্রুপ নিয়েছিলাম, এই যে দেখো, কিন্তু এইখানে যে সোডিয়ামটা ছিল Na প্লাস আয়নটা কিন্তু বিক্রিয়া কোথাও কাজে লাগে নাই। এইটা আবার সে কি করবে, শেষ ধাপে এই যে সোডিয়াম প্লাস আয়নটা এখানে এই যে অক্সিজেনের যে ঋণাত্মক প্রান্ত, এই Na প্লাস, সে এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে সে একটা কি তৈরি করবে, লবণ তৈরি করবে, সেটার নামই হলো আর
COO ঠিক আছে? তাহলে এই হলো সেই অ্যাসিডের লবণ, আর এই হলো সেই অ্যালকোহল। তুমি চাইলে একটা ধাপ বাড়িয়ে এখানে দেখাইতে পারো যে এইটার সাথে Na+ যুক্ত হয়ে তোমার কি তৈরি করে, এই লবণ তৈরি করে। তাহলে এই হলো আমাদের কি বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এখানে এই যে তোমার এই লবণ তৈরি হয়েছে, প্লাস এখানে কি তৈরি হয়েছে, তোমার এই যে অ্যালকোহল তৈরি হয়েছে, যেটা আমাদের এখানে এই যে মেইন প্রোডাক্ট ছিল। এই যে দেখো, অ্যাসিডের লবণ এবং অ্যালকোহল। তাহলে এটাই হলো আমাদের ক্যানিজারো বিক্রিয়া। আচ্ছা, যারা যেখান থেকে ক্লাসটা দেখতেছো তোমরা শেয়ার করে দিতে পারো। আজকের ক্লাসটা সবার জন্য ফ্রি দেওয়া ছিল। আমাদের লাইভ ক্লাসগুলো মূলত এভাবেই সিকোয়েন্স অনুযায়ী হবে। মূলত লাইভ ফ্রি ক্লাস আর মানে পেইড ক্লাস মূলত একই। আমরা পেইড ক্লাসগুলোই মাঝে মধ্যে স্টুডেন্টের জন্য উন্মুক্ত করে দিই, যাতে তারা আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে বা ক্লাস সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর অনেকেই আমাদের কোর্স সম্পর্কে জানতে চেয়েছিলে, তোমাদের জন্য আমি একটু সংক্ষেপে এটা একটু ধারণা দিচ্ছি যে বর্তমানে আর কি কি কোর্স আছে। তাহলে প্রথম বর্ষের মূলত আমাদের একাডেমিতে মূলত দুইটা কোর্স আছে, ভৌত রসায়ন এবং জৈব রসায়ন। এটা হলো নতুন সিলেবাসের আলোকে আমাদের যে তোমাদের যে টপিকসগুলো আছে ওই অনুযায়ী সাজানো থাকবে। সেটা মূলত 990 করে দেওয়া ছিল, কিন্তু এটার সাথে তোমরা আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবা। আচ্ছা, তারপর এখানে দ্বিতীয় বর্ষের জন্য আমাদের দুইটা কোর্স আছে, ভৌত রসায়ন এবং জৈব রসায়ন। তৃতীয় বর্ষের জন্য টোটাল 4টা, যারা এবার নতুন তৃতীয় বর্ষে উঠেছো তাদের জন্য। সেটা হলো ভৌত রসায়ন 3, স্টিরিও রসায়ন, সন্নিবেশ জৈব ধাতব রসায়ন এবং বিশ্লেষণী রসায়ন। আর এবার যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভৌত বাদে বাকি 3টা আছে। আর মেইন হলো চতুর্থ বর্ষ, কারণ ক্লাসটা চতুর্থ বর্ষের। চতুর্থ বর্ষের মূলত আমাদের 5টা সাবজেক্টের কোর্স আছে। 3টা সাবজেক্ট অলরেডি রেকর্ডেড আছে এবং এর সাথে আরও কিছু এক্সট্রা ক্লাস হবে, লাইভ হবে। এটা কিছুদিন পরে আমরা নেওয়া শুরু করব। আর অলরেডি যে দুইটা লাইভ হচ্ছে সেটা হলো ভৌত রসায়ন এবং বিক্রিয়ার কৌশল। ঠিক আছে? আর লাইভ কোর্সগুলোর ফি আমাদের 1190 করে। আর এখানে আমাদের জৈব বিক্রিয়ার কৌশল, এটা আমাদের লাইভ কোর্স। অলরেডি এখানে 6টার মতো ক্লাস হয়েছে, 1190 করে এটারও ফি। আচ্ছা, তারপরে বাকি যে 3টা আছে এগুলো আবার বর্ণালীমিতি, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন নির্বাচিত বিষয়। এগুলো একসাথে ভর্তি হলে তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এছাড়া আমাদের স্পেশাল পেইড ব্যাচ রয়েছে, যারা বিভিন্ন অধ্যায়ভিত্তিক এক্সাম দিতে চাও তাদের জন্য আবার আলাদা সুবিধা আছে, এবং এই যে গুগল মিটে সরাসরি কমিউনিকেশন করার সুযোগ থাকে। আচ্ছা, তাদের জন্য চাইলে তোমরা পেইড ব্যাচেও ভর্তি হতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে সব কিছু বিস্তারিত, এবং আমাদের পেজের তোমরা পিন অপশনে গেলে এগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া। তারপরও কারো কিছু জানার থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা ইনফর্ম করলেই হয়ে যাবে। তোমাকে আমাদের অ্যাডমিন তোমাদেরকে খুব দ্রুততার সাথে এগুলার তথ্য বিস্তারিত বলে দিবে। ঠিক আছে, তাহলে আমরা আবারও মূল পড়াশোনায় চলে যাই। তাহলে দেখো, আমরা এভাবে করে আমরা বিক্রিয়াটা দিব। তাহলে এখানে আরেকটা ধাপ তুমি চাইলে ইনক্লুড, অথবা ধাপ ইনক্লুড না করে তুমি চাইলে বলে দিতে পারো, এখানে বাংলায় বলে দিলে হবে। এবং পরিশেষে এখানে সোডিয়াম আয়ন যুক্ত হয় কার্বক্সিলিক আয়নের সাথে একটি অ্যাসিডের একটি লবণ তৈরি করে। ঠিক আছে? এভাবে বলে দিলে হয়ে যাবে। তাহলে এটাই হলো ক্যানিজারো বিক্রিয়ার কৌশল। আচ্ছা, তারপর এখন দেখো সুনির্দিষ্ট বিক্রিয়া সহ আসলে। এখন এখানে দেখো আমরা একটা অ্যালকাইল গ্রুপ ধরে করছিলাম, খেয়াল করো, এটা কিন্তু খুব ইজি। অ্যালকাইল গ্রুপ ধরে করছিলাম, অ্যালকাইল। তাহলে এই অ্যালকাইল গ্রুপের পরিবর্তে এখন যে কোনো কিছু হতে পারে। সেটা হতে পারে আর এর পরিবর্তে হাইড্রোজেন হতে পারে, অথবা আর এর পরিবর্তে তোমাকে এখানে একটা ফিনাইল গ্রুপ থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই যে কোনো একটা গ্রুপ এখানে তোমার থাকতে পারে। এখন তোমার কৌশল একই, মেকানিজম একই, শুধু এখানে যৌগটা আলাদা হবে। ঠিক আছে? প্রোডাক্টটা আলাদা তৈরি হবে। দেখো এই যে এখানে তাহলে আগেরটা আমাদের এখানে আর দেওয়া ছিল শুধু, কিন্তু এখানে একটা ফিনাইল গ্রুপ আছে। ফিনাইল গ্রুপ মানে এটা হলো C6H5। ঠিক আছে? C6H5, কার্বন 6টা ঠিকই থাকবে, কিন্তু এখানে একটা হাইড্রোজেন কম থাকবে, কারণ এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে প্রতিস্থাপন হয়ে এখানে একটা অ্যালডিহাইড মূলক এখানে প্রবেশ করেছে। আচ্ছা, তাহলে বিক্রিয়ার কৌশল তাহলে সেম ভাবে, ওখানে ওই যে প্রথমে নিউক্লিওফাইল অ্যাটাক করবে কার্বনিল কার্বনে, তারপর কি করবে, এখানে ওই যে জটিল অ্যানায়ন তৈরি করবে। জটিল অ্যানায়ন তৈরি করার পর অপর যে বেনজালডিহাইড আছে, সেই অপর বেনজালডিহাইডে কি করবে, এখানে হাইড্রেট শিফট হবে। এই যে হাইড্রোজেন H-, এইটাকে বলা হাইড্রেট শিফট, এখানে স্থানান্তরিত হবে। আর এখানে স্থানান্তরিত হলে দেখো একটা কি করবে, এখানে বেনজোইক অ্যাসিড এবং ফিনাইল মিথোক্সাইড আয়ন। তারপর এখানে প্রোটন বিনিময় হবে। প্রোটন বিনিময় মানে প্রোটনটা এখানে গিয়ে চলে যাবে। দেখো সব আগের মতোই, জাস্ট এখানে এই অংশটা আলাদা, এই যে এই অংশটা আলাদা।
ঠিক আছে, জাস্ট আর এর জায়গায় একটা ফিনাইল গ্রুপ অ্যাড হয়েছে, এই আর কিছুই না, বাকি সব সেম। তাহলে তুমি মেকানিজমটা বুঝতে পারলে এগুলো আশা করি কোনো সমস্যা হবে না। যে কোনো যৌগর উদাহরণ আসলে, ক্যানিজার বিক্রিয়া আসলে তুমি ইজিলি এগুলো আনসার করতে পারবে আশা করি। তাহলে দেখো এই যে প্রোটন বিনিময় করার ফলে এখানে বেনজয়েড আয়ন এবং বেনজাইল অ্যালকোহল তৈরি হয়। এই পর্যন্তই ওরা বইতে রেখে দিচ্ছে। আর পরবর্তীতে চাইলে এখানে সোডিয়াম দিয়ে দেখাইতে পারো যে এখানে সোডিয়াম বেনজয়েট লবণ তৈরি করছে, মানে এভাবে দেখাতে পারো। এই যে আমি একটু দেখাই দিচ্ছি, না দেখালেও কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু আঁকায় ভুল হয়েছে, আমি দেখাই দিচ্ছি একটু তোমাদের বোঝার সুবিধার্থে। সি ও মাইনাস। আচ্ছা, তাহলে এটা হলো বেনজয়েট আয়ন। এখন বেনজয়েট আয়নের সাথে এই যে Na প্লাস যুক্ত হয়ে তোমার এখানে কি তৈরি করবে, সোডিয়াম বেনজয়েট, ONa। আর বাকি এখানে তোমার এই, তাহলে এটার নাম হলো সোডিয়াম বেনজয়েট। চাইলে লবণ আকারে বানাই দেখাইতেই পারো, অথবা না দেখালেও হয়, এই পর্যন্ত বললেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই Na+টা কোথা থেকে আসছে? Na+টা মূলত দ্রবণের থেকে আসছে। এই যে দ্রবণে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ছিল, সেই ক্ষার থেকে হাইড্রোক্সাইলটা তো প্রথমে এখানে নিউক্লিওফাইল হিসাবে এখানে অ্যাটাক করছিল, বাকি ছিল কি Na+। সেই Na+ আবার শেষ ধাপে গিয়ে অ্যাটাক করে, অ্যাটাক করবে না, মূলত এখানে গিয়ে যুক্ত হবে। Na+OS- এর যুক্ত হয়, এখানে একটা লবণ তৈরি করে ফেলবে, শেষ। তাহলে এই হলো আমাদের ক্যানিজারো বিক্রিয়ার কৌশল এবং সুনির্দিষ্ট উদাহরণ। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ক্যানিজারো বিক্রিয়া থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, কিভাবে আসে আলাদাভাবে। আচ্ছা, সামনে একটা চলে আসছে অলরেডি। আচ্ছা, তাহলে এখানে দেখো মিথানল ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু ইথানল করে না, ব্যাখ্যা করো। এগুলো খুবই সহজ, জাস্ট আমরা একটু বুঝতে হবে। তাহলে এই যে আগে আমাদের সংজ্ঞা দিয়ে নিতে হবে যে ক্যানিজারো বিক্রিয়া কাকে বলে, এই পর্যন্ত সংজ্ঞা। সুতরাং ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো যে এলডিহাইডটি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তা অবশ্যই আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে, এই হলো শর্ত, প্রধান শর্ত। আর কোনো কার্বনের মূলকের সাথে সরাসরি যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে, যেটা আমি বললাম শুরুতেই। আচ্ছা, প্রদত্ত গঠন সংকেত অনুযায়ী দেখা যায় মিথানলে আলফা হাইড্রোজেন নেই, কিন্তু ইথানলে 3টি আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে দেখো মিথানলে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ এখানে কার্বন নাই। আলফা কার্বন থাকলে তখন আলফা হাইড্রোজেন থাকবে, যেহেতু এখানে শুধু হাইড্রোজেন, তার মানে এখানে আলফা হাইড্রোজেন নেই। তার মানে তোমার কি করতে এটা তোমার কি করতে পারবে, ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে। কিন্তু ইথানলে দেখো, ইথানলের সংকেতটা এখানে দেখো, ইথানলের সংকেতটা দেখো, কারণ এখানে এলডিহাইড আছে, আর ওএইচ থাকলে তখন হয়তো ইথানল। আচ্ছা, তাহলে ইথানলের সংকেতে দেখো এখানে CH3 আছে। তাহলে এই যে প্রধান কার্যকারী গ্রুপ, তার সাথে যে কার্বন আছে, সেই কার্বনে হলো আলফা কার্বন। সেই আলফা কার্বনের সাথে দেখো 3টা হাইড্রোজেন আছে, মানে 3টা আলফা হাইড্রোজেন আছে এখানে। ঠিক আছে, তাহলে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন যারা থাকবে তাদেরই হলো আলফা হাইড্রোজেন। তাহলে এটা তোমার কি করবে না, বিক্রিয়া প্রদর্শন করবে না, ক্যানিজারো বিক্রিয়া, কারণ ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন থাকা যাবে না। ঠিক আছে। আচ্ছা, যেহেতু মিথানলে আলফা হাইড্রোজেন নেই, সুতরাং ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে। তারপর তুমি এখানে মিথানলের এক্সাম্পলটা দেখাবো, যেটা আমি অলরেডি দেখাইছি তোমাদের ওখানে এক্সাম্পলে। এই যে মিথানল 2 অণু মিথানল নিতে হবে, আর তারপর হবে মিথানল থেকে মিথানল, এই যে এখন নল মানে এখানে অ্যালকোহল তৈরি হবে। আর একটা হলো সোডিয়াম ফর্মেট, যে লবণটা তৈরি হওয়ার কথা ছিল, সেই লবণটা এখানে তৈরি হবে। তাহলে এখানে একটা হলো জারণ বিক্রিয়া, মিথানল থেকে লবণ তৈরির প্রসেসটা, এটা হয় জারণ প্রসেসে। আর মিথানল থেকে মিথানল তৈরির প্রক্রিয়া, এটা হলো বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে অন্যদিকে ইথানলে একটি আলফা কার্বনের সাথে 3টি আলফা হাইড্রোজেন রয়েছে বলে এটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। এই তাহলে সংক্ষেপে আমরা কনসেপ্টগুলো জানা থাকলেই আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে। তারপর দেখো আরেকটা কোশ্চেন আসছে যে বেনজালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে না, ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এই যে তোমরা যে বলেছিলে যে এই কার্বনের সাথে হাইড্রোজেন, এই যে দেখো এই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, কারণ ফিনাইল গ্রুপে C6H5, মানে 6টা কার্বন থাকবে ঠিকই, কিন্তু হাইড্রোজেন এখানে 5টা থাকবে, 1 2 3 4 5। ঠিক আছে, আর বাকি যে হাইড্রোজেন আছে সেইটা প্রতিস্থাপিত হয়ে যে কোনো একটা গ্রুপ এখানে যুক্ত হবে। তাহলে এখানে মেইন কন্ডিশনটা হলো এটা ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে, এর কারণ হলো এখানে আলফা হাইড্রোজেন নেই। ক্যানিজারো বিক্রিয়ার শর্তই হলো আলফা হাইড্রোজেন
থাকা যাবে না। তার মানে এটা তোমার কেনিজের বিক্রিয়া এমনি প্রদর্শন করবে, কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে না, কারণ অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হলো ওখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, এই জন্য এখানে এটা তোমার অ্যালডল বিক্রিয়া বলে। জাস্ট এগুলাই তুমি প্রথমে সংজ্ঞা বলবা, যে আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে, অ্যালডল ঘনীভবন বা কনডেনসেশন ইংরেজিতে বলা হয়। বিক্রিয়ায় প্রয়োজনীয় যথার্থ শর্ত হলো যে অ্যালডিহাইড বা কিটোনটি বিক্রিয়া অংশগ্রহণ করবে তা অবশ্যই আলফা, ওই একই কথা, আলফা হাইড্রোজেন বিশিষ্ট হতে হবে। আর বেনজালডিহাইডের গঠন এরকম দেখাবা, গঠন দেখাই বলবা যে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, এই কনসেপ্টটা দেখলেই হয় এখান থেকে। আচ্ছা, তারপর দেখো এখানে যেহেতু বেনজালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন নেই, সুতরাং কেনিজেরও বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে না, কারণ অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন থাকা আবশ্যক। তাহলে তুমি কেনিজেরও বিক্রিয়াটা দেখাই দেবা, এই শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা বইয়ের শেষে দেওয়া আছে, আহ, তোমরা এই বই থেকে এইগুলা প্র্যাকটিস করবা আর কি। ঠিক আছে, তারপর এখানে অ্যাসিড ইথার এগুলা দেখাবো পরবর্তীতে। আহ, আচ্ছা, এখন আমরা একটু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া চলে যাই। এটা খুব ইজি। আচ্ছা, তাহলে অ্যালডান ঘনীভবন বিক্রিয়া এখানে হলো, আগেরটা ছিল তীব্র ক্ষার, এটা হলো তোমার লঘু ক্ষার। ঠিক আছে, আচ্ছা, তাহলে লঘু ক্ষারের উপস্থিতিতে, হ্যাঁ ঠিক আছে, এখনো অনেকেই ক্লাস দেখতেছো, যারা ধৈর্য ধরে ক্লাসটা দেখতেছো, তোমরা আশা করি ক্লাস থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। ঠিক আছে, এরকম বিস্তারিত আমাদের ক্লাসগুলো সব কিছুই হয় বেসিক নির্ভর, এবং স্টুডেন্টদেরকে চেষ্টা করা হয় যতটুকু সম্ভব বেসিক থেকে ধরিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা অধ্যায়ভিত্তিক টপিকস অনুযায়ী পড়াচ্ছি, এবং যেগুলো বিগত সালে আছে সেগুলোর মানে একসাথে করে। এতে কি হবে, এতে তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হবে, সাথে বিগত কোশ্চেন সলভ করা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমাদের আমি শুধু বিগত কোশ্চেন সলভ করে দিতাম, এতে তোমাদের কনসেপ্টে গ্যাপ থেকে যেত, এবং তোমরা ওখানে হঠাৎ করে কোশ্চেনটা দেখলে অনেক কিছু বুঝতে না। ঠিক আছে, সেই জন্য আমাদের একাডেমিতে মূলত আমরা অধ্যায়ভিত্তিকভাবে আমরা এগুলো পড়াচ্ছি। তোমরা ধরে ধরে কোর্সটা শেষ করতে পারলে ইনশাল্লাহ আশা করি তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো অ্যালডল ঘনী, এটা হলো অধ্যায় 6। ঠিক আছে, আহ, অধ- অধ্যায় 6-এর এটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, মূলত আমরা প্রথমে সংযোজন বিক্রিয়া পড়েছিলাম, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর ইলেকট্রোফিলিকে চলে যাবে, এভাবে আর কি সিকোয়েন্স অনুযায়ী দেখাবো। আচ্ছা, তাহলে দেখো লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুই অণু অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে। তাহলে এখানে লঘু ক্ষার পাতলা, ঠিক আছে, ক্ষারটা হতে হবে পাতলা দ্রবণ, আর আগেরটা ছিল 50% 50%, তার মানে বোঝাচ্ছে ওইটা ছিল তীব্র কেনিজারো বিক্রিয়ার ক্ষেত্রে, আর এইটা হবে লঘু। উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট, তাহলে এখানে কি বলছে, আলফা হাইড্রোজেন বিশিষ্ট, মানে এখানে আলফা হাইড্রোজেন থাকবে। আগেরটা বলছিল আলফা হাইড্রোজেন বিহীন, পার্থক্য আছে কিন্তু দুইটা বিক্রিয়ায়। দুই অণু অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে, তাহলে এখানে দুই অণু অ্যালডিহাইড অথবা কিটোন বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে। যদি অ্যালডিহাইডের বিক্রিয়া হয় তখন হবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, আর যদি কিটোন বিক্রিয়া করে তখন হবে বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন। বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোনকে অ্যালডোল বলে। মূলত এই নামটা আসছে অ্যালডিহাইড এবং আহ, তোমার এখানে, হ্যাঁ, অ্যালডল, ঠিক আছে, অ্যালডিহাইড এবং অ্যালকোহল থেকে। ঠিক আছে, তাহলে এই যে এভাবে করে তোমার ওখানে অল, আর এখানে অ্যালডিহাইডের অ্যাল, ঠিক আছে, অ্যালডল, আচ্ছা, এভাবেই মনে হয় সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এখানে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, সেটাকেই বলা হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখি, এখানে নিচে সুন্দর করে দেয়া আছে, এখানে সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। অ্যালডল সংজ্ঞাটা প্রথমে দিয়ে নেবা, যে কোনো বিক্রিয়া আসলে আগে সংজ্ঞাটা দিয়ে নিতে হয়। ঠিক আছে, সংজ্ঞাটা দিয়ে তারপর তুমি এখানে মেইন বিক্রিয়াটা শুরু করবা। আচ্ছা, এই
এগুলা তোমরা অবশ্যই নোট করবা, ঠিক আছে? এই যে দেখো, এগুলা আমি যখন পড়েছিলাম তখন এগুলা কিন্তু আমার সেই সময়ের নোট, এবং আমি এইখান থেকেই পড়েছিলাম। তোমরা এভাবে প্রত্যেকটা টপিক সাজিয়ে লিখবে। মানে লেখার ক্ষেত্রে কি হবে, তোমার একসাথে পড়াও হয়ে যাবে, সাথে খাতায় গোছানো থাকবে, পরীক্ষার আগে রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে। যে যে সাবজেক্টগুলো মূলত ব্যাখ্যামূলক বেশি, ওগুলো আর দরকার নেই। যেমন পৃথকীকরণ কৌশল, পৃথকীকরণ রসায়ন, তারপর আরও আছে কি, যেগুলো আর কি বাংলা লেখা টাইপের, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো তুমি বই থেকে দাগাই পড়ে ফেলবে। আর যেগুলো বিক্রিয়া আছে বা সমীকরণ আছে, এই টাইপের, অবশ্যই এগুলো তোমরা কি করবা, খাতায় লিখতে হবে, ঠিক আছে? খাতায় লিখে তারপর এগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, আমি আহ, আচ্ছা তাহলে দেখো এখানে, হ্যাঁ থিওরিগুলো, হ্যাঁ থিওরিগুলা, হ্যাঁ রিয়াকশনগুলো লিখলে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখো, এটা আমি নোট করেছিলাম যে থিওরিটা আগে উল্লেখ করে তারপর এখানে বিক্রিয়া দিয়েছিলাম। তাহলে এই সবগুলা তুমি থিওরি দিয়ে নেবে, কিন্তু যখন তুমি কৌশলে যাবা, ধরো কৌশলে বইতে এরকম প্রত্যেকটা ধাপ বিস্তারিত লেখা থাকে, এগুলো তুমি চাইলে যদি তুমি বিক্রিয়াটা ভালোভাবে বুঝো, তাহলে এই কৌশল মনে হয় না তোমার আলাদাভাবে খাতা আবার লিখতে হবে। জাস্ট তখন তুমি জাস্ট ধাপগুলো লিখে প্র্যাকটিস করবা, তাহলেই হবে। আর মেইন বিক্রিয়াটার যে কনসেপ্টটা কি, সেইটা একটু আগে নোট করে নেবে, এইভাবে আমার যেখানে এভাবে নোট করা আছে এভাবে। এই এই হলো আমাদের পড়াশোনার কৌশল। আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যালডোলটা কিভাবে হয়। উম, সময় না থাকলে শুধু রিয়াকশন, হ্যাঁ মার্ক দিবে, ধরো 4 মার্কে তোমার কত, 4 মার্কে 3 দিবে বা 2 দিবে, এরকম দিবে, ঠিক আছে? মানে মেইন হলো এখানে বিক্রিয়াটা। আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যাসিটালডিহাইড। প্রথমে এটা হলো আলফা হাইড্রোজেন বিশিষ্ট, খেয়াল করো এখানে, এখানে যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল, এই হলো অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের সাথে, আচ্ছা আমি অন্য একটা কালার নিচ্ছি, একটু লাল কালার অলরেডি আছে এখানে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে দেখো, এটা হলো অ্যালডিহাইড গ্রুপ। তাহলে যে কোনো প্রধান কার্যকারী গ্রুপ গ্রুপের সাথে, বা এখানে ধরো আমরা আহ, এই যে কার্বনিল গ্রুপের সাথে, কার্বনিল গ্রুপের সাথে প্রথম যে কার্বনটা আছে সেটাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের সাথে অবশ্যই হাইড্রোজেন আছে 3টা, তার মানে এটা হলো আলফা হাইড্রোজেন বিশিষ্ট, ঠিক আছে? তাহলে আলফা হাইড্রোজেন এটাও আছে, তাহলে এটা আমরা 2 অণু নিব। তাহলে অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড, মানে অথবা এটা সংক্ষেপে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, যে আমি উপরে লিখেছি দেখো, 2CH3 বন্ড CSO। এই অনেক বইতে এভাবেও লেখা, যার ভেঙে লেখলে একটু বিস্তারিত বোঝা যায় আসলে বিক্রিয়াটা কিভাবে হলো না হলো। এই, আচ্ছা কারো কাছে কঠিন মনে হলে তোমরা চাইলে এভাবে লিখে সরাসরি বিক্রিয়া, এটা হলো শুধু যদি মানে এখানে শুধু সংজ্ঞাটা চায়, যে অ্যালডোল বিক্রিয়া বলতে কি বুঝো, সেক্ষেত্রে তুমি শুধু এখানে বিক্রিয়া, কিন্তু কৌশল বললে অবশ্যই প্রত্যেকটা ধাপ বিস্তারিত আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো একটা প্রসেস খুব সহজে এখানে বোঝা যায়, যে এখানে মানে বিক্রিয়াটা, মানে যদি তুমি মানে এক ধাপে বুঝতে চাও জিনিসটা কিভাবে মানে টেকনিক্যালি মনে রাখা যায়, দেখো তাহলে এখানে দেখো, প্রথমে এই অ্যাসিটালডিহাইড, 2টা অ্যাসিটালডিহাইড এখানে, কিন্তু এইটাকে আমি একটু ভেঙে লিখছি। এইটা ছিল CH3, এটাকে আমি লিখছি CH2 বন্ড H। এই আর কিছু করি নাই, জাস্ট একটু ভেঙে লিখছি। আর ভেঙে লেখার কারণ হলো, এখানে তোমার এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এখানে স্থানান্তরিত হয়, এটা হলো আয়ন হয়, আয়ন হওয়ার পরে স্থানান্তরিত, যেটা আমরা কৌশলে জানবো, কিন্তু এক ধাপে আমরা সংক্ষেপে জাস্ট বিক্রিয়াটা দেখে লেখার জন্য যে ট্রিক্স অবলম্বন করার জন্য আমরা এইটা আমি দেখাইছি আর কি। তাহলে হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে, আর এখানে এই যে তোমার শিকলটা আছে, এই যে CH2 তারপর CHO, এই শিকলটা গিয়ে এই সবগুলো সহ এখানে গিয়ে এই যে কার্বনিল কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। এভাবে আমরা তোমার 3 হাইড্রোক্সি বিউটানল তৈরি হয়, মানে এটা শর্টকাটে মনে রাখার জন্য। তাহলে দেখো এই যে এই CH3টা এখানে আছে, তারপর এখানে এই CH এখানে আছে, তারপর এর সাথে হাইড্রোজেন যুক্ত হলে OH আছে এখানে, আর বাকি এখানে কি ছিল, CH2, এই যে সেই CH2 এবং সাথে CHO। মানে এটা হলো সংক্ষেপে মনে রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কৌশলটা একটু, এর ভিতরে অনেক কিছু আছে, কৌশলটা আমরা একটু দেখে আসি। আচ্ছা দেখো, তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার কৌশল। তাহলে অ্যাসিড ক্ষার উভয়ের উপস্থিতিতে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া সংঘটিত হতে পারে। নিম্নে আমরা শুধু ক্ষার প্রভাবের যে কোনো একটা কৌশল আসলে যে কোনো একটা দিলেই হবে, আমরা ক্ষার প্রভাবিতরাই পড়বো, কারণ ক্ষারেরটাই বেশি আর কি হয়, এটাই বেশি জনপ্রিয়। তাহলে প্রথম ধাপে দেখো, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রথম ধাপে হাইড্রোক্সাইড আয়ন
কার্বনিল যৌগ হতে একটি আলফা হাইড্রোজেন গ্রহণ করে। তাহলে এখানে দেখো আমরা যে এটা দ্রবণ থেকে আসছে, দ্রবণের যে লঘু ক্ষার আমরা যদি নেই, ধরো পাতলা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমরা যে এখানে ধরো যে ক্ষারটা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ আমরা যদি নেই, তাহলে লঘু দ্রবণ নিলে ওর ভিতরে কি আছে, Na প্লাস OH মাইনাস, সেই OH মাইনাসটা ওই আগের কেনিজার বিক্রিয়ার মতোই এখানে এসে সে অ্যাসিটালডিহাইডের কি করবে, কার্বনিল যৌগ হতে একটি আলফা হাইড্রোজেন গ্রহণ করবে। তাহলে এখান থেকে সে একটা আলফা হাইড্রোজেন সে নিজের দিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি করবে, এখান থেকে পানি আকারে সে এখান থেকে অপসারণ হয়ে যাবে। আগে ছিল OH, তারপর আরও একটা H যুক্ত হয়েছে, তার মানে এখানে হয়ে গেছে পানি, পানি আকারে সে এখান থেকে অপসারিত হয়ে যাবে। বাকি এখানে যা যা থাকবে তা কি থাকবে দেখো, তাহলে CH2 সি ডাবল বন্ড ও কার্বনিল গ্রুপ থাকবে আর H থাকবে। আর এখানে এই যে বন্ধনজোড় ইলেকট্রন কার্বনের সাথে চলে আসবে, তাহলে এইটাই এখানে আবার মাইনাস চার্জ দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, এখন পরবর্তীতে এটা রেজোনেন্স দ্বারা সুস্থিত হয়ে যাবে, কারণ এই যে বন্ধনজোড় ইলেকট্রন এটা চাইলে এই জায়গা থেকে শিফট হয়, পরবর্তী এখানেও চলে আসতে পারে, আবার এখানে চলে আসলে তখন এই তোমার ইলেকট্রন জোড় তখন আবার এখানে চলে আসবে। ঠিক আছে, মানে রেজোনেন্স মানে কি, এখানে তোমার এই যে বন্ধনজোড় ইলেকট্রনটা বা ইলেকট্রনটা এক জায়গায় স্থিতিশীল না থাকে বা স্থির না থাকে, সে পুরো যৌগটার ভিতরে সে ছড়িয়ে পড়বে বা এরকম এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে থাকবে, চক্রাকারে স্থানান্তরিত হতে থাকবে। তাহলে রেজোনেন্স দ্বারা সুস্থিত ইনোলেট একটা আয়ন গঠন করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে CH2 থাকবে, কারণ সে বন্ধনজোড় ইলেকট্রনটা সে এইখানে দিয়ে দিছে, এই কার্বনের যে এখানে বন্ধন তো ছিল, এই কার্বনে আগে সিঙ্গেল বন্ড ছিল, দেখো এখন ডাবল বন্ড হয়ে গেছে, কারণ এখানে এক জোড়া ইলেকট্রন এসে এখানে একটা বন্ধন পাই বন্ড তৈরি করছে। আর এখানে যখনই এখানে একটা বন্ধন তৈরি হবে তখনই কি হবে, কারণ কার্বনের আমরা জানি কার্বনের সাথে টোটাল 4টা হাত থাকবে, মানে কার্বনের যে বহিস্থ স্তরে তোমার 4টা ইলেকট্রন আছে, তাহলে এখানে 4-এর বেশি হওয়া যাবে না, তার মানে এখানে তোমার কি এই যে এখানে যে দ্বিবন্ধন সেটা ভেঙে গিয়ে অক্সিজেন তার এখানে আবার ইলেকট্রন জোড় তার নিজের দিকে টেনে নিয়ে এখানে O মাইনাস আয়ন আকারে কনভার্ট হয়ে যাবে। এটা কি বলা হয়, রেজোনেন্স সুস্থিত ইনোলেট আয়ন। তাহলে গেল প্রথম ধাপ, জাস্ট বিক্রিয়াগুলো লিখবা, বারবার এগুলো লিখে খাতায় প্র্যাকটিস করবা। দ্বিতীয় ধাপ কি দেখো, এখন এই ইনোলেট আয়নটা এখান থেকে আবার লিখলাম, আমরা কোনটা লিখছি এখানে, প্রথমটা লিখছে, এই ইনোলেট আয়নটা লিখছে। এখন আরেকটা তো এখানে অ্যাসিটালডিহাইড গ্রুপ আছে, ঠিক আছে, আমরা 2 অণু নিছিলাম, প্রথমে একটা নিয়ে কাজ করছি যেটা নিউক্লিওফাইল অ্যাটাক করছে, আর পরেরটা এখানে আরেকটা অণু আছে সেটা আবার ইনোলেট আয়ন, ইনোলেট আয়ন নিউক্লিওফাইল হিসাবে অপর কার্বন। এখন এখানে দেখো এই যে ইনোলেট আয়নটা, আচ্ছা এখানে, আচ্ছা এই বিক্রিয়ার একটু পার্থক্য আছে। আচ্ছা এখানে যে প্রথম হাইড্রোক্সিল আয়ন, এটা মূলত এখানে নিউক্লিওফাইল হিসাবে আক্রমণ করতেছে না, ঠিক আছে, কারণ এখানে নিউক্লিওফাইল হিসাবে আক্রমণ করলে এইখানে গিয়ে অ্যাটাক করতো সে, এই যে কার্বনিল কার্বনে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সে এখানে পানি হয়ে বের হয়ে যাচ্ছে, তার মানে এখানে এটা নিউক্লিওফাইল হিসাবে আচরণ করতেছে না, এখানে মূলত নিউক্লিওফাইল হিসাবে আচরণ করতেছে এই ইনোলেট আয়নটা। ঠিক আছে, যেটা আমরা ক্যানিজারো বিক্রিয়া দেখছিলাম, শুধু এটা ছিল নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করছিল, কিন্তু অ্যালডোল বিক্রিয়ায় ইনোলেট আয়নটা নিউক্লিওফাইল হিসাবে তোমার মানে কাজ করে আর কি। এই যে দেখো নিউক্লিওফাইল হিসাবে অপর কার্বনিল, এখন দেখো এটা অ্যাটাক করবে তোমার এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে কার্বনিল কার্বনের ধনাত্মক কার্বনিল কার্বনে আক্রমণ করে অ্যালকক্সাইড আয়ন গঠন করে। তাহলে আমরা জানি এটা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক হতে পারে, প্রথম আগের ক্লাসে বলেছিলাম। আচ্ছা অ্যালকক্সাইড আয়ন গঠন করতে পারে, যেমন তোমার এই যে দেখো এখান থেকে তোমার এইটার সাথে যুক্ত হয়ে তোমার এখানে দেখো কি হয়েছে, CH2 CHO। ঠিক আছে, আর এখানে CH3 ছিল, সেই CH3 এখানে, এখানে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন এখানে, আর এই বন্ধনজোড় ইলেকট্রন আবারও অক্সিজেন তার নিজের দিকে নিয়ে গিয়ে এখানে একটা আয়ন আকারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো কৌশল, কৌশল মানে প্রত্যেকটা ধাপ বিস্তারিত দেখানো। আর প্রথমে আমি যেটা দেখাইছি এটা হলো মানে বলতে পারো শর্টকাটের মতো, যে কিভাবে তুমি এক ধাপে বুঝবা যে বিক্রিয়াটা আসলে উৎপাদ কি হবে, সেইটা বোঝানোর জন্য আমি মূলত এরকম এই টিট টিট দেখাইছি। ঠিক আছে, কিন্তু আসল কৌশল হলো এই যে নিচে আমি যেটা দেখাচ্ছি, এইটা হলো আসল কৌশল। তারপর তৃতীয় ধাপ শেষ, তারপর পরিশেষে অ্যালকক্সাইড আয়ন, তাহলে এখানে যে তুমি আয়নটা পাইছো সেইটা আবার এখানে লেখো, অ্যালকক্সাইড আয়ন ঋণাত্মক আয়নের ঋণাত্মক অক্সিজেন পানি হতে একটি প্রোটন। এখন দ্রবণের ভিতরে তো শুরুতে পানি অপসারণ হয়ে গেছিল, এবং দ্রবণের ভিতরেও পানি থাকতে পারে, আমার জলীয় দ্রবণ এমনিতেই পানি থাকে, আর এখানে তো শুরুতে এমনিতেই কি হয়েছে যে এখনো পানি অপসারণ হয়েছে, তাহলে দ্রবণের ভিতর থেকে যে পানি থাকে সেই পানির ভিতরে কি থাকে, এইচ বন্ড কি থাকে, OH থাকে। আচ্ছা তাহলে এই যে এখান থেকে সে একটা প্রোটন গ্রহণ করে, সে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, তাহলে প্রোটন গ্রহণ করে অ্যালডোলে পরিণত হয় এবং হাইড্রোক্সাইড আয়ন অপসারণ করে। তাহলে এখান থেকে দেখো
হাইড্রোক্সাইড আয়নটা কোথা থেকে আসলো? হাইড্রোক্সাইড আয়ন আছে এই যে পানির ভিতরে যে বাকি হাইড্রোক্সিল আয়নটা ছিল সেইটা এখান থেকে বের হয়ে আলাদাভাবে তৈরি হয়ে যাবে হাইড্রোক্সিল আয়ন আকারে। আর এখানে প্রোটনটা গিয়ে এখানে যুক্ত হয়ে এখানে একটা অ্যালডল তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমাদের মূলত তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে এখনই বলতে পারো, বিশেষ করে তোমরা যারা আমার সাথে গুগল মিটে যুক্ত আছো তাদের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, তারপর আমরা দেখি এখানে পরবর্তী এটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে আসলে। এখন প্রথম কোশ্চেনটাই হলো এটা, আমি ক্লাস শেষ হবে কিছুক্ষণের ভিতরেই। আলফা হাইড্রোজেন বিহীন, আমরা দেখি লাইভের কত মিনিট হয়েছে, লাইভ কি চালু আছে? হ্যাঁ, 50 মিনিট অলরেডি হয়েছে। হ্যাঁ, তোমরা তোমাদের লাইভ ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের যে পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে তারা উপকৃত হতে পারে। ঠিক আছে? এবং আমাদের একাডেমি সম্পর্কে যাতে তারা জানতে পারে, এবং আমাদের কোর্সগুলো আছে এবং যারা সেগুলো সম্পর্কে যেন তারা জানতে পারে। ঠিক আছে? এটা তোমরা শেয়ার করে দিতে পারো তোমাদের পরিচিত বন্ধুদের সাথে, বা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখানে কিছু আমি প্রথমেই তোমাদের অনেক সময় বলি যে কোশ্চেন লেখার ভিতরে কিছু প্যাটার্ন আছে, যেটা অনেকেই দেখা যায় গাইড গুড ফলো করে। ঠিক আছে? এগুলো কোনো মানে কোশ্চেনে কোনো সিকোয়েন্সই নাই, তারা একটার ভিতরে একটা তারপর এলোমেলোভাবে সংক্ষেপে শর্টকাট করে লিখে রাখছে। ওগুলো লিখলে তো ফুল মার্ক তো পাবাই না, অনেক সময় ভুলও দেওয়া থাকে। ঠিক আছে? এই জন্য বই থেকে অ্যানালাইসিস করে জিনিসগুলো পড়তে হবে বুঝে বুঝে। আচ্ছা, তাহলে যে কোনো কোশ্চেনে এটা দেখো, এই কোশ্চেনটা আসলে কি রিলেটেড? আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড অ্যালডল বিক্রিয়া দেয় না, অ্যালডল বিক্রিয়া রিলেটেড। তাহলে প্রথমে তুমি সংজ্ঞা এবং এক্সাম্পলটা দিয়ে নিতে পারো। এটা আমি এখানে লিখে নিয়েছি, জাস্ট তুমি উপর থেকে সংজ্ঞাটা দিয়ে নিতে পারবে, একটা চাইলে একটা এক্সাম্পল দেখাই নিতে পারো। তাহলে অ্যালডল বিক্রিয়ায় ক্ষার প্রভাবকের সাহায্যে, তাহলে এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকে লঘু, এটা মূলত প্রভাবক হিসাবে কাজ করে। তাহলে অ্যাসিটালডিহাইডের আলফা কার্বন থেকে প্রোটন নিয়ে কার্বন আয়ন তৈরি করে এবং রেজোনেন্স দ্বারা সুস্থিত লাভ করে। ওই যে একটা ইনোলেট আয়ন আমরা পেয়েছিলাম সেটার কথা বলতেছে। আচ্ছা, তারপর নিউক্লিওফাইল হিসাবে কার্বনাইল কার্বনকে আক্রমণ করে অ্যালডোল তৈরি করে। ঠিক আছে? ওই যে পুরো প্রসেসটা বলতেছে এখানে। অ্যালডোল বিক্রিয়ার শর্ত হলো যে অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া অংশগ্রহণ করবে, অবশ্যই আলফা হাইড্রোজেন বিশিষ্ট হতে হবে। এটা কিন্তু হতে হবে, না হলে নিউক্লিওফাইল তৈরি করতে পারবে না। তাহলে আলফা হাইড্রোজেন বিশিষ্ট না হলে সে নিউক্লিওফাইল তৈরি করতে পারবে না। এইটাই হলো এই বিক্রিয়ার মূল বিষয়। মানে এখানে যদি এই হাইড্রোজেন না থাকতো, এটার সাথে আলফা হাইড্রোজেন না থাকতো, তাহলে এখানে এটার সাথে যুক্ত হয়ে দেখো তখন এটা একটা আয়ন তৈরি হবে। এই দেখো, এই যে আয়ন, ইনোলেট আয়ন তৈরি করছে, এই ইনোলেট আয়নটাই মূলত পরবর্তীতে তোমার কি করবে, এই যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। আলফা হাইড্রোজেন বিশিষ্ট না হলে নিউক্লিওফাইল তৈরি হবে না, নিউক্লিওফাইল তৈরি না হলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াও হবে না। তাহলে দেখো ফলে এটি অ্যালডোল বিক্রিয়া দেয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলছিল? আলফা হাইড্রোজেন বিশিষ্ট, তাহলে এটাই বলবো যে আলফা হাইড্রোজেন না থাকলে অ্যালডোল বিক্রিয়া হবে না। তারপর এখানে একটা বিক্রিয়ার কৌশল, একটু আগে যেটা আমরা বললাম, সেই কৌশলটা তুমি চাইলে এখানে অ্যাড করে দিলে আরো জিনিসটা সুন্দর হবে, যে অ্যালডোল বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে আলফা হাইড্রোজেন না থাকলে এই বিক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে উপরের কৌশলটাই আমি জাস্ট এখানে বাংলা লেখাগুলো লিখি নেই, জাস্ট এখানে সিকোয়েন্সগুলো দেওয়া আছে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তুমি জাস্ট এখানে ধাপগুলো লিখলেই হয়ে যাবে। কিন্তু যখন কৌশলটা আলাদাভাবে আসবে, আহ, তখন তুমি অবশ্যই কি চেষ্টা করবা যে এইটার ভিতরে তুমি ব্যাখ্যাগুলো চাই এক লাইন হলেও চাইলে অ্যাড করে দিবা। ঠিক আছে? দিলে ভালো হবে জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কিন্তু বড় বড় যে বিক্রিয়াগুলো আছে আমি দেখাবো পরবর্তীতে, এগুলো আসলে বিক্রিয়া লেখার পর সময় পাওয়া খুব টাফ হয়ে যায়। অনেক বড় বড় বিক্রিয়া আছে, কৌশল আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা শুধু ধাপগুলোই দিয়ে যাব। ঠিক আছে? ধাপ দিলেই ওটাই থেকে আশা করি আমরা যথেষ্ট মার্ক আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপর দেখো আরেকটা কোশ্চেন রিলেটেড আসে যে ইথানল থেকে কিভাবে ক্রোটোনালডিহাইড পাওয়া যাবে ব্যাখ্যা করো। 2017 সালে আসছে এটা, হয়তো এর পরও আসতে পারে। এটা আমি যখন পড়েছিলাম তখন 17 সালে আসছিল। আচ্ছা, তারপর দেখো লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু ইথানল, ইথানল সরি, দুই অণু ইথানল আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে এই যে ওই একই কথা বলতেছে, বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। তাহলে এখানে এরা বিক্রিয়া করে, দুই অণু বিক্রিয়া করে, এখানে প্রথমে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে। ঠিক আছে? এইটা হলো ওই যে অ্যালডলের যে মানে প্রোডাক্টটা সেইটা।
তাহলে উৎপন্ন করে, যা পরবর্তীতে পরে এইটাকে যদি আবার তুমি তাপ দাও, তাপ দিলে কি হবে, এটা থেকে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড তৈরি হবে। এই একটা এক্সট্রা ধাপ এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখাই, এটা মনে হয় আমি দেখাইছিলাম কোথাও। আচ্ছা, অ্যালডোল পর্যন্তই দেখানো আছে। কোটানালডিহাইড দেখি। আচ্ছা, এই যে হ্যাঁ, এখানে এখানে সংক্ষেপে দেখানো ছিল, এই যে ইথানল থেকে কোটানালডিহাইড, এই যে বিক্রিয়াটা আমি লিখে রেখেছিলাম, কারণ বিক্রিয়া এখানে আলাদাভাবে অনেক সময় আসে। আর শুধু এই কোশ্চেন আসলে যে কিভাবে পাওয়া যায়, তখন তো শুধু বিক্রিয়া লিখলে হবে না, তোমাকে এখানে সাথে ব্যাখ্যা যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আগে এখানে এই যে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, মানে এই এই থেকে এই পর্যন্ত হলো অ্যালডোল বিক্রিয়া। অ্যালডোল বিক্রিয়া এক ধাপে কিভাবে ঘটে সেটা তোমাদেরকে এখানে আমি ট্রিক্স বলে দিয়েছি। এখান থেকে যেভাবে বলেছিলাম সেভাবে করে অ্যাপ্লাই করে এই অ্যালডোলটা আগে বানাবা। বানানোর পরে এখান থেকে কি করবা, তাপ দিবা। তাপ দিলে কি হবে, এখান থেকে পানি অপসারণ হয়ে যাবে, যে ওএইচ আর এইচ থাকবে, এখান থেকে কি হয়ে যাবে, পানি অপসারণ হয়ে যাবে। পানি অপসারণ হইলে এখানে একটা তোমার কি হবে, দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে মাঝখানে। এই যে কার্বন কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন, মানে এখানে আমরা জানি যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিশিষ্ট যৌগকে অসম্পৃক্ত যৌগ বলা হয়। তাহলে এখানে আলফা বিটা কার্বনের মাঝখানে তোমার দ্বিবন্ধন আছে, এই জন্য আমরা বলবো আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। এইটারই আর একটা নাম হলো ক্রোটোনালডিহাইড। ঠিক আছে, বুঝতে হবে। তাহলে এই ধাপটা কিন্তু একটা এক্সট্রা ধাপ, এইটা মনে রাখতে হবে। তাহলে এইটুকু হলো অ্যালডোল বিক্রিয়া, এই যে এই ধাপ থেকে এই ধাপ, এইটা হলো অ্যালডোল বিক্রিয়া, আর এইটা হলো অতিরিক্ত ধাপ। অ্যালডোল বিক্রিয়ার পরে তাপ দিতে হবে। তাপ দিলে আমরা আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, অথবা যদি পরীক্ষা বলে কোটানালডিহাইড, যেটাই বলুক সেটা আমাদের এইটা থেকে পেয়ে যাবো। যদি বলে যে ইথানল থেকে কিভাবে তুমি আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড পাবে, ব্যাখ্যা করো, তার মানে বুঝে নিতে হবে এটা হলো তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এভাবে করে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেনগুলো আসতে পারে। বিগত সাল আসলে তো আমাদের জন্য ভালো, কিন্তু তারপরও কোশ্চেনগুলো একটু প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে ফোর্থ ইয়ারে। এই যে তোমার কিছু সাবজেক্ট আছে, যেমন বর্ণালীমিতি, বিক্রিয়ার কৌশল, জৈব রসায়ন নির্বাচিত বিষয়, ঠিক আছে, এইগুলো বেশি তারা অনেক সময় মানে কোশ্চেনগুলো এলোমেলো করার ট্রাই করে আর কি। ঠিক আছে, আচ্ছা, এই সাবজেক্টগুলো যত বেশি তুমি কনসেপ্টগুলো শিখবা, যত বেশি শিখবে, তত তোমার কোশ্চেন তৈরি করার মানে কোশ্চেন পারার অ্যাবিলিটি তত তোমার বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এটা আমরা অ্যান্সার করতে পারবো আশা করি। তাহলে এই যে এখন পরবর্তী, এইটা হলো মানে এক ধাপে বিক্রিয়া, এইটা হলো সংক্ষেপে এক ধাপে বিক্রিয়া। তারপর এখান থেকে আমরা কৌশলটা দেখাতে পারি চাইলে, যদি তোমার হাতে সময় থাকে, এখানে চাইলে আমরা কৌশলটা অ্যাড করে দিবা। আসলে যদি 4 মার্কের কোশ্চেনে কৌশলটা দিতে হবে, কারণ এটুক লিখলে আসলে 4 মার্কের জন্য উপযুক্ত হবে না। তখন তুমি এখানে ওই যে এই কৌশল কিভাবে, ওই যে আমরা যে কৌশল পড়েছিলাম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, সেই কৌশল এখানে, এই সেম কৌশল, জাস্ট এখানে লাস্টে একটা ধাপ এক্সট্রা হবে। এই যে এই ধাপটা হলো এক্সট্রা ধাপ, যেখানে তাপ দিলে তোমার কোটানালডিহাইড এবং পানি, আর বাকি যে ধাপগুলো এটা আমরা একটু আগে দেখে আসছি যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার কৌশল, সেই ধাপটাই এখানে। ঠিক আছে, আশা করি আর কারো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখি এই রিলেটেড আর কি কোশ্চেন পরীক্ষা আসছে, সেগুলো আমরা একটু বিগত সালে যেগুলো আসছে আর কি সেগুলো দেখাচ্ছি। উম, এগুলো আমি অন্য কনসেপ্টের সাথে এগুলো দেখাবো। এটা তো দেখালামই। তারপর এই এই কোশ্চেনটা এটা পড়তে হবে, এটা আসছে পরীক্ষায়। যে ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু মিথানল করে না কেন, এটা আমি আগেই বললাম, এই কোশ্চেনটা এটার অ্যান্সার ছিল। এই যে ইথানল করে মিথানল করে না কেন, ঠিক আছে, এটা ছিল কেনিজারোর কথা। কিন্তু এখানে বলছে যে উল্টেই বলছে, যে ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু মিথানল করে না। কারণ সংক্ষেপে সোজা কথায় আমি যদি বলি, যে মিথানলের ভিতরে কি থাকে, নাই, আলফা হাইড্রোজেন নাই। আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আগে সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পর শর্ত লিখবা, শর্ত লেখার পর বলবা যে যেহেতু এখানে কি নাই, আলফা হাইড্রোজেন নাই, সেহেতু এখানে মিথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে না। আর যেহেতু ইথানলের ভিতরে আলফা হাইড্রোজেন রয়েছে, এটা দেখাবা এরকম চিহ্নিত করে বইয়ের মতো, আলফা হাইড্রোজেন রয়েছে, ফলে আমরা বলতে পারি যে এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে। খুব ইজি, ঠিক আছে, জাস্ট আমরা একটা কনসেপ্ট শিখলে দেখো কত কোশ্চেন এখান থেকে অ্যান্সার করা যাবে। আরো অনেক কোশ্চেন তুমি ধরলে এগুলো এখন অ্যান্সার করতে পারবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ইথানলে আলফা হাইড্রোজেন রয়েছে, সেহেতু এটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে। তারপরে যে ইথানল দিয়ে একটা তুমি বিক্রিয়া দেখাই দেবা, সরাসরি বিক্রিয়াটা, এখানে আর কৌশল দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমি কি বলছিলাম, যে এখান থেকে একটা আলফা হাইড্রোজেন কোথায় আসবে, এই অক্সিজেনের সাথে আসবে।
আর তারপর যে বাকি এখানে যে যারা যারা থাকবে তারা এখানে গিয়ে এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো CH3 এখানে থাকবে, CH3 এর জায়গায় হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনের জায়গায় কার্বন থাকবে, কার্বনের জায়গায় অক্সিজেন থাকবে, অক্সিজেনের জায়গায়। শুধু তার দ্বিবন্ধনটা ভেঙে যাবে, কারণ এই দ্বিবন্ধনটা ভেঙে এখানে ঋণাত্মক চার্জ হয়, ফলে এখান থেকে একটা প্রোটন চলে এসে এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ চলে আসে। তারপরে বাকি এখানে কি থাকে, CH2। সেই CH2 এসে এই কার্বনের সাথে যুক্ত হবে, CH2, এবং বাকি অংশ সেম, CHO। খুব ইজি, ঠিক আছে? জাস্ট তোমাকে এখানে মানে জাস্ট টেকনিক্যালি মনে রাখতে হবে যে জিনিসগুলো কিভাবে হচ্ছে। কৌশল তো আমরা দেখাইছি, তারপরেও যদি সংক্ষেপে বিক্রিয়া আসে কিভাবে কোনটা হইলো এক ধাপে কিভাবে লেখা যায়, এটা এরকম ভাবে তোমাকে মনে রাখলে এটা আরো সহজ হবে তোমার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আশা করি কারো সমস্যা হবে না। আচ্ছা, এটা আমরা দেখাইছি। তাহলে সমস্যা 7 অলরেডি দেখাইছি। আচ্ছা, এগুলাই ছিল মূলত আমাদের আজকের ক্লাসে। 6 আমরা দেখাইছি, এগুলো আমি পিডিএফে মার্ক করা থাকবে। আমরা 5 অলরেডি দেখাইছি, তারপর এগুলো হয়তো দেখাইছিলাম আগের ক্লাসে। তারপর এখান থেকে আমরা এই যে কোটানালডিহাইড 17 সালের কোশ্চেনটা, এটা আমরা এখান থেকে দেখাইছি। ঠিক আছে, তাহলে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তাহলে আজকে আমাদের ক্লাসের মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। কারো কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে আমাকে ইনফর্ম করতে পারো। আর তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে আগ্রহী বা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, তোমরা আমাদের যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ইনফর্ম করলেই আমাদের বিস্তারিত জেনে যাবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।